উত্তরণের বাজেট সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক ২১-এর বাণী। সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনারা দেখছেন উত্তরণের বাজেট সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস এবং ২১-এর বাণী। আপনাদের সাথে আছি আকাশ এহসান। দর্শক, বাজেট হয়ে গেছে। আগামী ১ বছরের সরকারের অর্থ বছরের যে আয় ব্যয়ের হিসাব সেটা আমরা জানতে পেরেছি। এই বাজেট আসলে কতটা স্বস্তির? জনগণ কি তার যেই স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়ন হবে এবং সরকার যে রাজস্ব আদায় করবে সেই রাজস্ব আদায়ের ক্ষেত্রে কি সেই জনগণের উপরে আবার চাপ পড়বে কিনা? আরো বিস্তারিত আলোচনা করব আমাদের আগত অতিথির সাথে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন মশরুর রিয়াজ, অর্থনীতিবিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই, একদমই আমরা একটু ইনফর্মালি আলোচনা করতে চাই, একদম একজন জনগণের জায়গা থেকে। এই যে বাজেট, আপনার আমারও একটা প্রতি মাসের বাজেট থাকে, সরকারের ১ বছর নাগাদ একটি বাজেট করা হয়। আমরা হিসাব করি আয় থেকে, তারপর কিভাবে ব্যয় করব, কিন্তু সরকার ব্যয় আগে নির্ধারণ করে তারপর আয়কে ফোকাস করে কোত্থেকে এই ব্যয়ের টাকাগুলো নিয়ে আসবে। এই যে ব্যয়ের টাকা নির্ধারণের ক্ষেত্রে সরকার তো কিছু জায়গা পরিলক্ষিত হয় এবং রাজস্বকেই মূল ফোকাস দেয় এবং সেটি আমাদের জনগণের কাছ থেকেই আদায় করে। এই যে বড় ৯,৩৮,০০০ কোটি টাকার একটি বাজেট, এটি কি জনগণের জন্য স্বস্তির কারণ হবে কিনা এবং কিভাবে দেখছেন এই বাজেটটি? ধন্যবাদ। বাজেট একটা নতুন সরকার ৩ মাস ২০ দিনের মধ্যে ক্ষমতা গ্রহণের বাজেট দিতে হচ্ছে। আরেকটা হলো বাজেটটা একটা বিশেষ কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যে দিতে হচ্ছে, কারণ গত কয়েক বছর ধরে আমাদের অর্থনীতি একটা স্ট্রাগলে আছে। সেটা কিছু কিছু সেটা মানে কন্টিনিউ করার সাথে সাথে কিছু কিছু এরিয়া নতুন করে সেই জায়গাগুলোর ডিফিকাল্টি বাড়ছে, যেমন মূল্যস্ফীতি। আগে বেশি ছিল, একটু কমে গেছে, এখন ৬ মাস ধরে খুব উচ্চ মূল্যস্ফীতির ধারায় আছে। তো এরকম সময়ে বাজেট দেওয়াটা আসলে সহজ নয়। তাছাড়া অনেক বছর পরে পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট এসছে, তাদের থেকে মানুষের আবার চাও পাও অনেক। তো এইগুলো সব কিছুকে ব্যালেন্স করে বাজেট দিতে হচ্ছে নতুন সরকারকে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই বাস্তবতা এবং এই চ্যালেঞ্জিং কনটেক্সটটা। তো আমি বলবো যে বাজেট কেমন হলো, বাজেট আমার একটা জায়গায় ভালো আমি দেখছি যে বাজেট প্রো পিপল এবং প্রো বিজনেস একটা অ্যাপ্রোচ নিয়েছে। কেন বলছি, আপনি যদি দেখেন যে বাজেটের যে আপনি একটু আগে বলছিলেন বাজেট কি শুধু আয় ব্যয় বা এই বিষয় না, বাজেটের তো কিছু পলিসি ক্ষমতা আছে। এর মধ্যে একটা হলো ট্যাক্স। বাজেটের সাথে ট্যাক্সের একটা, বাজেটে কি ধরনের ট্যাক্স রেভিনিউ লাগবে, সেই ট্যাক্স রেভিনিউ মোবিলাইজ করতে ট্যাক্স পলিসি রেট কিভাবে চেঞ্জ হবে। তো বাংলাদেশে কিন্তু সবাই একটা ট্যাক্স নিয়ে আতঙ্কের মধ্যে থাকে। ট্যাক্স রেট এমনি বেশি, কর্পোরেট বা পার্সোনাল, তার সাথে ভিএটি বা ওভারঅল ট্যাক্স ইনসিডেন্স বা ট্যাক্স বার্ডেন খুব হাই। তো এবার কিন্তু বাজেটে দেখা গেছে যে ট্যাক্সের বোঝা যাতে না বাড়ে, হার যাতে না বাড়ে, এইটার একটা এফোর্ট কিন্তু আমরা দেখেছি এবং এটা প্রশংসনীয়। যে কারণ ট্যাক্সের হার বাড়িয়ে কখনো রেভিনিউ বা রাজস্ব বাড়ানো যাচ্ছে না। করের আওতা এবং কর আদায়ের এফিসিয়েন্সি বাড়িয়ে কর রাজস্ব বাড়াতে হয়। তো সেই দিকে একটা আমরা অ্যাপ্রোচ দেখছি এবং এটা কিন্তু বিজনেস এবং জনগণ তাদের উপর করের বোঝা আসলে না বাড়ানোর একটা ক্লিয়ার এফোর্ট, মানে একটা এফোর্ট আমরা দেখছি। দ্বিতীয় আমরা দেখছি যে বলা যাচ্ছে জনগণের কথা চিন্তা করে বাজেটটা করা হয়েছে, জনগণের কথা চিন্তা করেছে, এটা আমাকে বলতেই হবে, স্বীকার করতেই হবে। কারণ আরো কয়েকটা আছে, আপনি যদি দেখেন বেশ ৬০টার উপর পণ্যের, অত্যাবশ্যকীয় পণ্য, এসেনশিয়াল প্রোডাক্ট, সেগুলোর উপর বিভিন্ন লেভেলের ট্যাক্স কমিয়ে নিয়ে আসা হয়েছে। সেটাতেও কিন্তু যেগুলো যেহেতু এগুলো অত্যাবশ্যকীয় পণ্য, এগুলো কিন্তু মানুষের জীবনযাত্রার যে ব্যয় সেটা কিছুটা হলেও কমাতে সহায়তা করবে। তার সাথে সাথে ট্যাক্স নিয়ে একটা ভয় থাকে যে কখন বাড়লো, এবং দেখা গেছে বিভিন্ন সময় হঠাৎ হঠাৎ বেড়ে যায়, কনসিস্টেন্সি থাকে না, যার জন্য পার্সোনাল লেভেলেও ইনকাম, সেভিংস, সেটার একটা প্ল্যানিং, বিজনেস প্ল্যানিং সব কিছু ডিসরাপ্টেড হয়। এবার পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স দুই জায়গাতেই একটা কয়েক বছরের স্থায়িত্ব দেওয়া হয়েছে যে এর মধ্যে এটা আর পরিবর্তন হবে না। তো সেই দিক থেকে আমি মনে করি যে মানুষের উপর যাতে করের বোঝা না বাড়ে, মানুষ অলরেডি ইনফ্লেশনের অভিঘাতে আক্রান্ত, সেখানে যাতে তাদের জীবনযাত্রার ব্যয়টা আরেকটু কমে, সেই ধরনের বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তো সেটার জন্য আমি সাধুবাদ জানাই সরকারকে। এর বাইরে আরও কয়েকটা বিষয় আছে, যেমন এই মুহূর্তে অর্থনীতির একটা বড় দুশ্চিন্তার বিষয় হলো আমাদের জ্বালানি।
জ্বালানি এবং জ্বালানির সমস্যা, এটা ইরান যুদ্ধের পরে তো বেড়েছে, কিন্তু ইরান যুদ্ধের আগেও আমাদের এই জ্বালানির সমস্যা ছিল। তো সেইখানে জ্বালানির জন্য দেখা গেছে যে সাবসিডি অ্যালোকেশন একটা বড় অ্যাটেনশন রাখা হয়েছে। এটা আমার মনে হয় হয়তো আর একটু বেশি লাগতে পারে যদি গ্লোবাল প্রাইস না কমে, কিন্তু এফোর্টটা যে দিয়েছে, কারণ জ্বালানির ইম্প্যাক্ট কিন্তু ব্যবসা বাণিজ্যের উপর আছে। জ্বালানি ডিসরাপশন হলে বা জ্বালানির দাম বাড়লে মানুষের কষ্টও বাড়ে, তাদের জীবনযাত্রা আমরা ব্যয় কিছুদিন আগে দেখতে পেয়েছি। তো সেটাকে মাথায় রেখে জ্বালানির সাপ্লাইটা ঠিক রাখা, হয়তো প্রাইসটাকেও ঠিক রাখার, মানে খুব বেশি যদি ওয়ার্ল্ড মার্কেট আর না বাড়ে হয়তো বাড়বে না, সেই ধরনের একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। তো সেটাও কিন্তু ভালো। তবে বাজেটের আরও কিছু কাজ থাকে, যেমন অর্থনীতির গতি প্রকৃতি, সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারে আচ্ছা বাজেট। এবং বর্তমানে আমি শুরুতেই যেটা বলছিলাম, অর্থনীতি যেহেতু নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে আছে, সেই চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণের জন্য অর্থনীতির কৌশল কি হওয়া উচিত এবং বাজেটের সেখানে ভূমিকা, এই দুইটার একটা সমন্বয় প্রয়োজন। একটু এখানে সেই জায়গাটায় করতে চাই আপনার সাথে আমি, যে বাজেটের আকার প্রতি বছর দিনকে দিন বাড়ছে। এই বাজেটের যে আয় বা এই যে আমরা রাজস্ব আদায়ে যেটি বাস্তু সংস্থান তৈরি হওয়ার কথা, এটি কি প্রপারলি ভাবে হচ্ছে নাকি আমরা আসলে প্রতি বছর একজনের চেয়ে একজন, যেমন এবার যাবৎকালের ৫৫তম বাজেট এবং সবচেয়ে বৃহৎ বাজেট, এটি কি তৈরি হচ্ছে কিনা, নাকি আমরা শুধু বড় বাজেট দিয়ে যাচ্ছি? না, আমি দেখেছি ইতিহাসের সবচেয়ে বৃহৎ বাজেট আসলে প্রতি কয়েকটা বছর বাদ দিলে কোভিড প্রতি বছরই তো আগের বছরের চেয়ে বড় হয়। ওইটার মধ্যে আমি খুব স্পেশাল কিছু দেখছি না। আমি স্পেশাল দেখছি যে মানুষের যে কষ্ট হচ্ছে, মানুষের যে সমস্যা, সেগুলো লাঘবের চেষ্টা আছে নাকি, সেটা কিছুটা আছে। অর্থনীতির যে সমস্যা, সেটার উত্তরণের কৌশল বাজেটে আছে নাকি, কিছুটা আছে, কিন্তু আরো বেশি থাকা উচিত ছিল আমার। বিশেষ করে মূল্যস্ফীতি, ইনফ্লেশন, যেটা অভিঘাত কষ্ট কমানোর জন্য জনগণের জন্য সহায়তা আছে, কিন্তু ইনফ্লেশনটাকেও তো কমাতে হবে একদম। কারণ আপনি কতদিন সাহায্য দিয়ে যেতে পারবেন যদি ইনফ্লেশন বাড়তেই থাকে? এখন যে সাহায্য দিচ্ছি কয়দিন পরে সেটা আর সাফিসিয়েন্ট হবে না। তাহলে ইনফ্লেশন কমানোর জন্য যে ধরনের কৌশল নেওয়া প্রয়োজন, সেটা এখন পর্যন্ত আমরা বাজেটে খুব স্ট্রংলি ফিচার করতে দেখছি না। এবং এটার সাথে কিন্তু বাজেটের সাইজ, বাজেটের রেভিনিউ টার্গেটের বাস্তবতা, বাস্তবসম্মত নাকি, এবং সেই ডেফিসিট হলে ডেফিসিট ফাইন্যান্সিংটা কোত্থেকে হবে, দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে বড়োইং কত হবে, এই বিষয়গুলো আমরা আপনার সাথে আলোচনা করব। একটা বিরতি পরে আসছি। দর্শক, আপনারা দেখছেন উত্তরণের বাজেট, সময় হলো একটি বিরতির। ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। উত্তরণের বাজেট সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক ২১-এর বাণী। বিরতির পর আবারও স্বাগত। উত্তরণের বাজেটে আমরা চলে যাচ্ছি আলোচনায়। আমি একজন দর্শক বা একজন জনগণ হিসেবে জানতে চাচ্ছি, একটি বৃহৎ আকার বাজেট আমরা আলোচনা করছিলাম, সবচেয়ে বড় বাজেট এবং ৫৫তম বাজেট। এই বাজেট থেকে যে সরকার আয় করবে, এটি ব্যয়ের হিসাব। আয় করবে আসলে সরকার কোন কোন খাত থেকে আয় করে থাকে? দেখেন, সরকারের প্রধানতম আয় হলো ট্যাক্স রেভিনিউ, রাজস্ব রেভিনিউ, কিন্তু তার মধ্যে ট্যাক্স রেভিনিউ যেটা এনবিআর মোবিলাইজ করে। এবারও আপনি দেখবেন যে ৬,৯০,০০০ কোটি টাকার মতো রেভিনিউ টার্গেট করা হয়েছে। এর মধ্যে ৬,০৫,০০০ কোটি বোধহয় এনবিআর ট্যাক্স রেভিনিউ। এর বাইরে কিছু ট্যাক্স থাকে, যেমন ল্যান্ড ট্যাক্স, আপনি খাজনা দেন, বা সিটি কর্পোরেশনের ট্যাক্স থাকে, ওই ট্যাক্সগুলো। আর এর বাইরে সরকারি ফিস টিজ এগুলো মিলিয়ে আরো কিছু রাজস্ব আসে। কিন্তু ৬,৯০,০০০ বা ৯৫,০০০ কোটি টাকার মধ্যে ৬,০৫,০০০ কোটি টাকাই এনবিআর ট্যাক্স। এনবিআর যেটা মানে মেনলি তিনটে জিনিস: কর্পোরেট এবং ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স, ভিএটি এবং কাস্টমস ডিউটি। এগুলো থেকেই কিন্তু সর্বোচ্চ রেভিনিউটা আসে, প্রায় ৮০-৯০ ভাগের মতো। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আসলে সব সময় আসলে লক্ষ্যমাত্রা অর্জন করা হলেও সেটা আসলে বাস্তবায়ন হয় না এই ক্ষেত্রে আসলে। এবং আরেকটি বিষয় যে আমাদের প্রায় ৮ লাখ রেজিস্টার আয়কর দাখিলকৃত মানুষ থাকলেও সেটা প্রায় ৫ লক্ষ আমরা আদায় করতে পারি। এখানেও কিন্তু ৩ লাখের একটি বিরাট ঘাটতি আছে। এই বিষয়টি নিয়ে কি বলবেন আসলে? না, তা তো বটেই। আপনার আমাদের মানে ওভারঅল যে টার্গেট থাকে, প্রায় অনেক বছর ধরেই আমরা সেই টার্গেটটা আদায় করতে পারি না। এটা দুই দিকেরই কারণ আছে। একদিকে টার্গেটটা কতটা রিয়েলিস্টিক ভাবে সেট করা হয়, সেইটার একটা বিষয় থাকে। যেমন এইবার এই ৬,৯০,০০০ কোটি টাকার যে রেভিনিউ টার্গেট ধরা হয়েছে, এটা আসলে
কতটুক বাস্তবসম্মত বর্তমান অর্থনৈতিক কঠিন বাস্তবতায়, সেটা নিয়ে কিন্তু অনেকটাই প্রশ্ন থেকে যায়। এটি মোটা তো দাগে প্রশ্ন থেকে আপনি যায়। জানেন যে এই বর্তমান অর্থ বছর যেটা শেষ হবে 30 তারিখ জুনের, সেইখানে প্রথম 10 মাসে প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে টার্গেটের থেকে রেভিনিউ শর্টফল ছিল। সামনের বছরেও কিন্তু আমার অর্থনীতি খুব হাই গ্রোথে থাকবে না, সুতরাং সেইখানে আপনার রেভিনিউ যে খুব মানে বুলিশ থাকবে, খুব জোরালো থাকবে, এটা চিন্তা করার কারণ নাই। আর রেভিনিউ যখন দুর্বল হয় তখনই ঋণের উপর আপনার আমাদের নির্ভরতা বেড়ে যায়। ব্যাংক ব্যবস্থা থেকে 1,22,000 কোটি টাকার মতো লোন নেওয়া হবে চিন্তা করা হয়েছে। হচ্ছে। কিন্তু যদি রেভিনিউ শর্টফল হয় আর বাস্তবায়নের গতি ভালো থাকে, তখন দেখা যাবে যে ব্যাংকের থেকে এই টাকার মোবিলাইজেশন মানে ব্যাংক বরোয়িং এর মাধ্যমে আরো বেড়ে যাবে, যেটা আসলে ইনফ্লেশন বা প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের জন্য খুব সহায়ক নয়। একদম। সেই ক্ষেত্রে এই যে আবার প্যাকেজ ভ্যাটের কথা উল্লেখ করা হচ্ছে, আবারও ফিরছে প্যাকেজ ভ্যাট। আসলে করের আওতায় অনেকে আসবে, কিন্তু এই যে প্যাকেজ ভ্যাটটি যে আদায় করা হবে, ক্ষুদ্র ব্যবসায়ীরা এখনো তো এই যে বলছিলাম বাস্তু সংস্থান এই ভ্যাটের আওতায় এখনো আসেনি, কিভাবে এটি আদায় করা হবে তাহলে? এটা তো ডিফিকাল্ট প্যাকেজ। দেখেন, আমাদের কর আদায় করার একটা অনেকগুলো সমস্যার একটা বড় সমস্যা হলো অর্থনীতি ইনফর্মাল, একটা বড় অংশ হলো ইনফর্মাল। এখন ইনফর্মাল ইকোনমিতে যে স্মল ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে, তারা তো নেটের আওতাতে নাই বিভিন্ন কারণে, শুধু ট্যাক্সের জন্য তা না। একদম। হ্যাঁ, অনেকেই ট্যাক্স দিতে চায় না, উচ্চ ট্যাক্স ইনসিডেন্স, সেটার ভয়ে তারা আসলে প্রফিটেবলি ব্যবসা করতে পারবে না, এইসব কনসার্নের কারণে আসে না। তো হ্যাঁ, এটা ঠিক যে আপনি যদি ছোট্ট ভ্যাট রাখেন একটা মানে ফিক্স, সেটা যদি বাস্তবসম্মত হয়, সেই যেই সেগমেন্টের জন্য আপনি করছেন তাদের অ্যাভারেজ আয় কত হতে পারে, বিক্রি ব্যবসা কিরকম হয়, এগুলো যদি বিচার বিশ্লেষণ করে একটা রিয়েলিস্টিক রাখেন, তখন হয়তো ফাঁকি দিবে না, দিতে চাইবে। কিন্তু মুশকিল হলো ওকে আপনি নেটওয়ার্কে আনতে হবে, তো ট্যাক্স নেটওয়ার্কে। এর একটা স্মল মাইক্রো এন্টারপ্রেনাররা, স্মল বিজনেসদের অনেকে, তারা তো আসলে অফিসিয়াল ট্যাক্স নেটওয়ার্কেই নেই। সুতরাং শুধু প্যাকেজ ভ্যাট দিয়ে তাদেরকে আনা যাবে না, তাদেরকে ফর্মাল হওয়ার জন্য ইনসেন্টিভাইজ করতে হবে। এবং ফর্মাল এন্টারপ্রাইজ হতে গেলে তাদের একদিকে ট্যাক্স বার্ডেন যেভাবে তাদের জন্য যাতে অন্তরা না হয় সেটা দেখতে হবে, তার সাথে সাথে ব্যাংকিং সুবিধা, ব্যাংকের অ্যাক্সেস, সরকারের বিভিন্ন রেগুলেটরি ইনসেন্টিভ, ইনফর্মাল ভার্সেস ফর্মাল, এইভাবে তাদেরকে আপনার উৎসাহী করতে হবে। তখন এসে সে ট্যাক্স নেটওয়ার্কে আসবে এবং শুরুতে প্রথম কয়েকটা বছর তার উপর যাতে চাপ না পড়ে, তখন আপনি একটা ছোট্ট ভ্যাট নিয়ে সহনীয় পর্যায়ে রাখেন, তাদের উদ্বুদ্ধ করে পরে আরো সম্পৃক্ততা বৃদ্ধি করা। সেই ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমার একটা ব্যাপার আসছে যে বাড়ানো হয়েছে, এটা কি আপনি পজিটিভ দেখছেন কিনা এবং এটার ফলে কতটা প্রভাব পড়তে পারে জনজীবনে? এটাকে আমি পজিটিভ দেখছি। এটা দরকার ছিল, কারণ ওই যে আমি প্রথমেই বলেছি, এবার বাজেটের একটা অন্যতম ফিচার, তার ফিলোসফি যেটা উঠে আসছে, যে সব মানুষের কষ্ট কমাতে চেয়েছে। জনবান্ধব, জনবান্ধব কষ্ট, নতুন কোনো বার্ডেন না, আর যে জায়গায় কষ্ট আছে কিছুটা হলেও কমানোর চেষ্টা করেছে। সেটার একটা উদাহরণ হলো যে এই কর মুক্ত আয় সীমা ন্যূনতম, সেটাকে 3,50,000 থেকে 3,75,000 করে। এটাকে আমি স্বাগত জানাই। তবে প্র্যাকটিক্যাল যে অবস্থা, সেগুলোর বিচার বিশ্লেষণ করলে এটা বোধহয় 4-4.5 লাখ সেই জায়গায় নিয়ে গেলে এটার বেনিফিটটা মানুষ ভালো পেত। সেক্ষেত্রে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাধ্যমে জানতে পেরেছি খুবই, যে আসলে ক্ষুদ্র ব্যবসায়ীদের আসলে একটা নেটওয়ার্কের মধ্যে এনে তাদের প্রণোদনার যে ব্যাপারটা, তাদের উদ্বুদ্ধ করার ব্যাপারটা, এতে আসলে দেশ উপকৃত হবে। সেই পার্সপেক্টিভ থেকে যদি আসতে চাই আসলে, যে করের হার না বাড়িয়ে যে আমারও নতুন নতুন সেক্টর কিভাবে আসলে এক্সপ্লোর করা যায়, এই বিষয়টার উপর কিভাবে আসলে সরকার ফোকাস করতে পারে বলে মনে করেন? সেটার কয়েকটা উপায় আছে। একটা হলো, কিছু সেক্টর আছে বছরের পর বছর ধরে কর ছাড় পাচ্ছে, মানে কর অব্যাহতি। কর অব্যাহতি আমাদের মতো ডেভেলপিং নেশনে প্রয়োজন হয় নতুন সম্ভাবনাময় সেক্টরকে এনকারেজ করার জন্য, কিন্তু যারা অনেক বছর ধরে পেয়ে গেছে তাদেরটা হয়তো এখন আস্তে আস্তে ফেজ আউট করা যেতে পারে, একবারে না, হঠাৎ করে না, একটা ঘোষণা দিয়ে তাদের সাথে কমিউনিকেট, তাদের প্রপার কমিউনিকেশন এনগেজমেন্টের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করে ফেজ আউট করা, এবং হয়তো ধাপে ধাপে 2 ধাপ বা 3 ধাপে করলো। সেখানে কিন্তু এটার মানে এই না যে নতুন কর ছাড় থাকবে না, এখন নতুন উদীয়মান সেক্টর সেগুলোর জন্য হয়তো সেটা লাগবে, তাই না? কিন্তু আমরা এই মুহূর্তে প্রায় জিডিপির 6%-এর সমান কর ছাড় চলে গেছে, সেটাকে তো আমরা কিছুটা হলেও কমিয়ে আনতে পারি না? তখন আমার ট্যাক্স কালেকশনটা কিছুটা বেড়ে যাবে সাথে সাথে। খুবই দারুণ বলেছেন। আমরা আপনার কাছে আবারও ফিরছি একটি বিরতির পর।
দর্শক, সময় হলো উত্তরণের বাজেটে আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। উত্তরণের বাজেট সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক 21-এর বাণী। বিরতির পর আবারও ফিরে আসলাম উত্তরণের বাজেটে, চলে যাচ্ছি আলোচনায়। আপনার কাছে আরেকটি প্রশ্ন। আসলে আমরা জনগণ নিয়ে কথা বলছিলাম, ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে কথা বলছিলাম। বর্তমানে বাজেট আসলে ব্যবসা বান্ধব কতটুকু, কি দেখছেন? আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য, কারণ উত্তরণের বাজেট আপনার অনুষ্ঠানের হেডিং। আমার যে একটা উত্তরণ যেটা আমার করতে হবে সেটা হলো যে অর্থনীতি প্রবৃদ্ধি একেবারে স্লাগিশ হয়ে গেছে, দুর্বল। এটাকে আমি রিকাভার করে হাই গ্রোথ পাথে যদি নিতে চাই, এটা মূলত আমাকে বিনিয়োগের মাধ্যমে সেখানে ম্যানুফ্যাকচারিং, স্মল বিজনেস, এক্সপোর্ট, রপ্তানি খাত, ব্যবসা। এফডিআই, এই বিনিয়োগকে চাঙ্গা করতে হবে, ব্যবসাকে চাঙ্গা করতে হবে, রাইট? সেইখানে ব্যবসার পরিবেশ উন্নয়ন, সেটাকে আরো জোরদার করা, বা যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর সলিউশন গুরুত্বপূর্ণ, এবং সেখানে বাজেটের একটা ভূমিকা আছে। একদম। তো আমি বলবো যে ট্যাক্সের দিক থেকে বেশ ভালো একটা কাজ করেছে এবার বাজেট। ট্যাক্স একটা বড় কনসার্ন। ট্যাক্সে একদিকে আর বাড়ানো হয়নি, কিন্তু আবার প্রেডিক্টেবিলিটি, কয়েক বছরের জন্য কর্পোরেট ট্যাক্সটা ফিক্স করেছে। কাস্টমস ডিউটি এবং ভিএটি খুব বেশি কোথাও বেড়েছে, এটা আমরা মানে এখন পর্যন্ত শুনিনি। বাজেট তো মাত্র বক্তৃতা হয়তো শেষ হয়েছে। ওভারঅল যে ভয়টা পাচ্ছিল যে সরকারের অনেক টাকা দরকার, সরকার চাপে আছে যে অনেক ট্যাক্স বাড়তে পারে ব্যবসা বাণিজ্যের উপর, সেটা বাড়েনি, এটা ভালো। আরেকটা হল ব্যবসা বাণিজ্যের একটা বড় প্রবলেম এনার্জি। আপনি গ্যাস সাপ্লাইটা ডিসরাপ্টেড, যেটার জন্য অনেক ফ্যাক্টরি প্রোডাকশন হয় না, আবার গ্যাসের ডিসরাপশনের জন্য পাওয়ার প্রোডাকশন ডিসরাপ্টেড হয়ে স্মল বিজনেস যারা পাওয়ার ব্যবহার করে, বিদ্যুৎ, তারাও এফেক্টেড। তো সেখানে 37,000 কোটি টাকা পাওয়ার, 6,500 কোটি টাকা এলএনজি একটা অ্যালোকেশন রাখা হয়েছে। এটা আমি মনে করি যে এনার্জি ডিসরাপশনটাকে হ্যান্ডেল করার জন্য একটু ভালো কাজে দিবে। সাফিসিয়েন্ট নাকি এটা আমি এখনো বলতে পারছি না, বাট ভালো কাজে দিবে। কিন্তু এর বাইরে আরও কিছু জিনিস বোধহয় করা দরকার বাজেটের। যেমন আপনার ব্যবসার পরিবেশের, আমাদের নতুন সরকার, তাদের একটা বড় প্রায়োরিটি, তারা বলছে ডিরেগুলেশন। সো বেসিক্যালি ডিরেগুলেশন মানে রেগুলেটরি সিম্পলিফিকেশন, রেগুলেটরি রিফর্মস, এবং তার সাথে আরও অনেক পলিসি রিফর্মস প্রয়োজন। এবং ব্যবসা বাণিজ্যের জন্য পোর্ট, লজিস্টিক্স, স্কিলস, টেকনোলজি, এই জায়গাটাও দরকার। এগুলোর যাতে আস্তে আস্তে বাংলাদেশ তার যে প্রয়োজনটা সেই দিকে যেতে পারে, সেটার জন্য সরকারের যতটুকু করার আছে সেটার জন্য কিন্তু বাজেট প্রয়োজন ছিল। সেই জায়গাটায় আমরা একটু আসলে আরেকটি ব্যাপার যদি পরিলক্ষিত, আসলে যে ঘাটতি মেটাবার জন্য যে আসলে ব্যাংক থেকে এবং বিদেশে যে সহায়তা না হবে, সেটা প্রপার জায়গায় ইনভেস্টমেন্ট করলে আসলে আমাদের বাজেটটার যে সুফল সেটা সবাই পাবো। অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই, আপনার মূল্যবান আলোচনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন উত্তরণের বাজেটে। দেখা হবে আবারও, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। উত্তরণের বাজেট সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক 21-এর বাণী।